অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন প্রেমেন্দ্র মিত্রের লেখা দাদা। দিন আর আমাদের কাটতে চায় না। চারটে সুস্থ সবল জোয়ান ছোকরার পক্ষে এখানে একটা অবিশ্বাস্য ব্যাপারই বটে। কেন, কলকাতায় কি খেলাধুলো সব বন্ধ হয়ে গেছে? গড়ের মাঠ কি ভাগাভাগি করে নিয়ে লোকে সেখানে দালান কোঠা তুলেছে? ফুটবল, ক্রিকেট, হকি কি দেশ থেকে আইন করে তুলে দেওয়া হলো? না। তবে কলকাতার ছবিঘরগুলো কি সব বন্ধ? থিয়েটার, বায়োস্কোপ, সভা সমিতি, মজলিস কি আজ শহর থেকে উধাও? না, তা নয়। তবে কলকাতার সাঁতার, কুস্তি, বক্সিং, দৌড়ঝাঁপ সব কি উঠে গেছে? না, সবই আছে, শুধু ঘনাদা মেসে নেই। সত্যি ঘনাদা মেস থেকে চলে গেছে। একেবারে তল্পি তল্পা গুটিয়ে আমাদের হতভম্ব করে চলে গেছেন এবং এ পর্যন্ত আর ফিরে আসেননি। প্রথমে দিন দুয়েক আমরা তেমন গ্রাহ্য করিনি। এ মেসের এমন মৌরসিপাট্টা ছেড়ে ঘনাদা যাবেন কোথায়? ফিরে তাকে আসতেই হবে। কিন্তু দেখতে দেখতে 2-10 দিনের জায়গায় 2-4 মাস কেটে গেছে। এখন প্রায় বছর ঘুরতে যায়, তবু ঘনাদার ফেরবার নাম নেই। প্রথমে বিস্মিত এবং তা থেকে আমরা চিন্তিত হয়েছি। তারপর ব্যাকুল হয়ে খোঁজ খবর করেছি এবং শেষে এখন তার ফেরবার সম্ভাবনা সম্বন্ধে হতাশ হয়ে শিবুর উপরে খাপ্পা হয়ে উঠেছি। কারণ ঘনাদাকে মেস ছাড়া করবার মূলে যদি কেউ থাকে তো সে শিবু। কি দরকার ছিল বাপু সেই টুপির কথাটা তোলবার? তেনজিং নর্গে হিলারির সঙ্গে এভারেস্টে চূড়া জয় করেছেন। সকালের কাগজে খবরটা পড়ে বসবার ঘরে আমরা গুলতানি করছি। এমন সময় ঘনাদা তার টঙের ঘর থেকে নেমে এলেন। কি ব্যাপার হে, এত হইচই কিসের? ঘনাদা তার আরাম কেদারায় গায়ে দিয়ে শিশিরের দিকে হাত বাড়ালেন। শিশির কৌটো খুলে তাকে সিগারেট এগিয়ে দিচ্ছে যথারীতি। হঠাৎ বলে উঠল, ব্যাপারটা গুরুতর ঘনাদা। ঘনাদা সিগারেটটা তখন ধরাচ্ছেন। প্রতিবাদ নয়। শিবু দস্তুর মতো উত্তেজিত। এ তো জালিয়াতি, এ তো চুরি, এ তো মানহানি। রহস্যটা তখনও ধরতে পারিনি। ঘনাদা সিগারেটে প্রথম টানটা দিয়ে এতক্ষণ একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মানহানি আবার কার? আপনার? শিবু বোমাটি ছাড়ল। আমার? ঘনাদা সিগারেটের দ্বিতীয় টানটা ভালো করে দেওয়া হলো না। হ্যাঁ, আপনার। আমরা প্রতিবাদ করব, নালিশ করব, খেসারত আদায় করব। বলে কিনা এভারেস্টে উঠেছে। ব্যাপারটা এতক্ষণে আমরা বুঝেছি এবং ঘনাদাকে আর চোখে দেখে নিয়ে তৈরিও হয়েছি। গৌর বোকা সেজে জিজ্ঞাসা করলে, তুমি কি বলতে চাও ওরা এভারেস্টে ওঠেনি? আলবাত তাই বলতে চাই। শিবু নিজের বাঁ হাতের চেটোর উপরই ডান হাতে খুঁচি মারল। তোমার এরকম সন্দেহের কারণ? শিশির গম্ভীরভাবে শুধলে। কারণ? শিবু নাটকীয়ভাবে সকলের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললে, কারণ টুপি। টুপি? আমরা যেন আকাশ থেকে পড়লাম। হ্যাঁ, ঘনাদার টুপি। শিবু ব্যাখ্যা করে বুঝিয়ে বললে, এভারেস্টে উঠলে সে টুপি পেত না, আর সে টুপি পেলে এভারেস্টে প্রথম উঠবার বাহাদুরি আর করত। ঠিক ঠিক। আমরা সবাই সায় দিলাম। কাগজে এক্ষুনি ঘনাদার নাম দিয়ে একটা চিঠি পাঠাতে হবে। আমরাই লিখে দিচ্ছি, ঘনাদার শুধু একটা সই দরকার। ঘনাদার সিগারেটে তৃতীয় টানটা দেওয়া হলো না। তিনি আরাম কেদারা থেকে কি একটা কাজের নাম করে উঠে পড়লেন। সেই যে উঠে বেরিয়ে গেলেন,
আর যে ফিরবেন কখন কে জানে। ঘনাদার অভাবে মেস আমাদের অন্ধকার। আড্ডায় এসে আমরা বসি, বিরস মুখে এক এক করে, আবার উঠে যাই। কিছুই আর জমে না। হঠাৎ সেদিন সন্ধ্যায় এই ঢিমে আসর একটু চঞ্চল হয়ে উঠল। ঘনাদার তেতলার ঘরখানে এ পর্যন্ত খালিই আছে। প্রথমে নিজেদের গরজে আমরা কাউকে সেখানে ঢুকতে দিইনি, কিন্তু গত 1-2 মাস ধরে মেসের অন্য বোর্ডারদের মুখ চেয়ে নিজেদের যে ছেড়ে দিতে হয়েছে। ঘনাদার আসবার কোনো ভরসাই নেই। মেসের ক্ষতি করে কতদিন একটা ঘর আটকে রাখা যায়? এখনও কেউ ঘর দখল করেনি, তবে লোক আসা যাওয়া করছে। কিন্তু হঠাৎ ওপরে সেই ঘরে কিসের শব্দ? জিনিসপত্র নাড়ান না? পরস্পরের মুখ চাওয়াচাইয়ের পর শিবুই আগে বারান্দায় গিয়ে একবার ওপরে উঁকি দিয়ে এলো। হ্যাঁ, ওপরের ঘরে আলো জ্বলছে। কাউকে আর কিচ্ছু বলতে হলো না। হুড়মুড় করে সবাই একসঙ্গে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে উঠলাম। ঢোকবার আগেই ঘরের ভেতর থেকে ডাক এলো, আসুন আসুন। ঘরের চৌকাঠেই থমকে দাঁড়ালাম সবাই। ইনি তো ঘনাদা নন? আসুন আসুন, ভেতরে আসুন। ভদ্রলোক অমায়িক। ঘনাদা রোগা লম্বা শুকনো, ইনি মোটা বেটে এবং দিব্যি গোলগাল। কিন্তু তবু কোথায় যেন মিল আছে। সে মিল ভালো করেই কিছুক্ষণ পর টের পেলুম। কিন্তু তখন দরজায় আমাদের অবস্থা ন যজৌ ন তস্থ। আমতা আমতা করে বললাম, না না, ভেতরে যাব না, আমরা আসি। আসবেন কি? বিলক্ষণ! ছোটাছুটি করে এসে দরজা থেকেই ফিরে যাবেন? ব্যাপারটা একটু বিসদৃশী বটে। এসে যদি চলে যাই তাহলে এত হন্তদন্ত হয়ে আসবার মানেটা কি? তবু কাঁচুমাচু হয়ে বোঝাবার একটু চেষ্টা করলাম। না মানে, আমরা ভেবেছিলাম আমাদের ঘনাদা এ ঘরে থাকতেন কি না। ঘনাদা? ভদ্রলোক যেন চিন্তিত। আমরা বুঝিয়ে বললাম, হ্যাঁ, নাম ঘনশ্যাম দাস। এই মেসে অনেকদিন ধরে ছিলেন আসলে। হঠাৎ হো হো হাসিতে আমরা চমকে উঠলাম। ভদ্রলোক বেশ কিছুক্ষণ হেসে নিয়ে তারপর বললেন, ঘন্টা? ঘন্টা? আমরা তাজ্জব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘন্টা। ভদ্রলোক এবার আরেকটু বিশদ হলেন। আপনারা যাকে ঘনাদা বলতেন সেই আমাদের ঘন্টা। হ্যাঁ, মনে পড়েছে বটে, ঘন্টা এরকম একটা মেসে কোথায় থাকতো বলেছিল। তারপর গল্প টল্পও 2-4টা শুনেছি। আপনি ঘনাদাকে চিনতেন? আমরা উদগ্রীব। চিনতাম বই কি। ভদ্রলোক হঠাৎ দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু ঘন্টা তো আর ফিরবে না। ফিরবে না কেন? ততক্ষণে আমরা ঘরের ভিতরে ঢুকে পড়েছি। কানের প্লাগ খুলে গেল যে। কানের প্লাগ? খালি তক্তপোষটায় কখন সবাই বসে পড়েছে টেরও পাই নাই। ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলাম, কানের প্লাগ খুলে গেল মানে? মানে মানে বোঝাতে অনেক দূর যেতে হবে। ভদ্রলোক চিবুক ও বুকের মাঝে অদৃশ্য গলাটায় হাত বুলিয়ে কড়িকাঠের দিকে মুখ তুলে অনেক দূরেই যেন দৃষ্টি মেলে শুরু করলেন। দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে। এদিকে ইংরেজ মার্কিন, ওদিকে রুশ। কে আগে বার্লিন দখল করবে তার পাল্লায় রুশদের জিত হয়েছে। বার্লিন একটা ধ্বংসপুরী তখন। ইংরেজ মার্কিনের বোমা আর রুশদের গোলায় শহর গুঁড়ো হয়ে যে ধুলো উঠছে আকাশে, তাই তো কোনো থিত হয়নি। দিনের বেলাতেই যেন ঝাপসা কুয়াশায় অন্ধকার। ভয়ে ভয়ে পথ চলতে হয়। কোথাও কোনো নড়বড়ের ছাদ কি দেওয়াল মাথায় ভেঙে পড়ে তার ঠিক নেই। কাইজার উইলহেমস্ট্রাস, চমকে উঠবেন না, ওটা রাস্তার নাম।
তা থেকে বেঁকে একটা সরু গলি রাস্তায় চলেছি সেদিন। এমন সময় চমকে উঠলাম। দাদা! কাতর ডাকটা আমার পেছন থেকেই, কিন্তু চমকালাম আওয়াজ শুনে নয়। এই দাঁত ভাঙা ভাষার দেশে দাদা বলে বাংলায়কে ডাকতে পারে তাই ভেবে। ফিরে তাকিয়ে দেখি আমাদের ঘন্টা। অকাজে বেপট জায়গায় বেঘরে পড়তে তার জুড়ি নেই। বিরক্ত হয়েই বললাম, তুমি আবার এখানে কোথা থেকে হে? ঘন্টা ছুটে এসে আমার দিকে হাত দুটো বাড়িয়ে ধরে বললে, সব কথা পরে বলবো দাদা, এখন আমাকে বাঁচাও। দিব্যি বেঁচেই তো আছো দেখছি, বাঁচাবো আর কি বলে বিদ্রুপ করে আবার একটু মায়াও হলো। বললাম, কি ফ্যাসাদ আবার বাঁধিয়েছ শুনি। কিন্তু ঘন্টা কিছু বলবার আগেই হঠাৎ বড় রাস্তার দিকে মেশিন গান পটপটিয়ে উঠল। চোখের পলক পড়তে না পড়তে ঘন্টা আর সেখানে নেই। এক দৌড়ে রাস্তার ধারে এক ভোমা ভাঙা বাড়ির শুকনো এক চৌবাচ্চায় গিয়ে তখন সে দিয়েছে। সেখানে ধরতেই কাঁপতে কাঁপতে বললে, ফ্যাসাদ দাদা ওই। অবাক হয়ে বললাম, আরে ও তো বেওয়ারিশ বাড়িঘর পেয়ে যুদ্ধের গোলমালে যারা লুটপাটের ফিকিরে আছে তাদের রুশ শাস্ত্রীরা গুলি করছে। তোমার ওতে ভয়টা কিসের? ভয়টা কিসের তো বলে দিলে। আমার চেহারাটা কি লুটেরার বদলে দেবদূতের মতো যে শাস্ত্রীরা আমায় ছেড়ে কথা কইবে? ঘন্টার কাঁদুনি শুনে হাসিই পেল। বললাম, চেহারা তোমার যাই হোক না, মিলিটারি পাস তো আছে। হ্যাঁ, মিলিটারি পাস। আমি কি রুজভেল্ট চার্চিলের ইয়ার না স্টালিনের দোস্ত যে মিলিটারি পাস পাবো? প্রাণটা নিয়ে ইঁদুরের মতো এই কদিন বার্লিন শহরে লুকোবার গর্ত খুঁজে ছোটাছুটি করছি, কখন ধরা পড়ি কে জানে। এবার পিঠ চাপড়ে তাকে একটু সাহস দিয়ে বললাম, আচ্ছা ভয় নাই, মিলিটারি পাসের ব্যবস্থা তোমায় করে দেবো। কিন্তু মরতে এই শহরে এমন সময় কেন এসেছো বলো তো? ভরসা পেয়ে ঘন্টা তখন একটু চাঙ্গা হয়েছে। বললে, বেশি কিছু নয় দাদা, একটা হিসাবের কল। তার একটা সুলুক সন্ধ্যা নিয়ে যেতে পারলেই মোটা বকশিস পেতাম। কিন্তু কারিগর সমেত সে কল এখন রুশদের গোলায় কোন পাতারে চাপা পড়ে যা কে জানে। না হেসে আর পারলাম না। বললাম, সাগর ডিঙোতে তোমার মতো ব্যাংকে যারা পাঠিয়েছে তাদেরও বলিহারি। আরে ওটা সামান্য হিসেবের কল নয়। পৃথিবীর অষ্টম আশ্চর্য ইলেকট্রনিক ব্রেইন আরও যন্ত্র যিনি তৈরি করে বিজ্ঞানের জগতে যুগান্তর এনেছেন তার নাম হলো ডক্টর বেনার। ওদিকে মিত্রশক্তি আর এদিকে রাশিয়া তাকে পাওয়ার জন্য অর্ধেক রাজত্ব এক্ষুনি দিতে প্রস্তুত। কিন্তু তাকে পাবে কোথায়? সে গুড়ে বালি। ডক্টর বেনার মারাও যাননি, আর তার যন্ত্রও কোথাও চাপা পড়েনি। মিত্রশক্তি যেদিন নরম্যান্ডির কূলে নেমেছে সেদিন স্পর্কেল সাবমেরিনে তার যন্ত্রপাতির সাজ সরঞ্জাম চড়িয়ে সেই দিনই তিনি উধাও। হতভম্ব হয়ে ঘন্টা এবার শুধলে, এ কথা তুমি কি করে জানলে দাদা? কি উত্তর আর দেবো? হেসে বললাম, এই বার্লিন শহরে কি ঘাস কাটতে অলিগলি ঘুরে বেড়াচ্ছি মনে করো? ঘনাদার দাদা সত্যি একটু হেসে এবার থামলেন। বড় অভ্যেস আর যাবে কোথায়? শিশির সিগারেটের টিনটা আপনা থেকেই তখন বাড়িয়ে দিয়েছে। দাদা কিন্তু সেটাকে মোলায়েমভাবে প্রত্যাখ্যান করে প্রকাণ্ড এক ডিবে থেকে সশব্দে একটি নস্যি নিয়ে নাক মুছলেন। ডক্টর বেনারকে তারপর আর পাওয়া গেছে? গৌড়ের আর তস সইছে না। আমাদেরও অবশ্য তাই। বলছি, সবই বলছি, কিন্তু তার আগে ডক্টর বেনারের যন্ত্র তার একটু পরিচয় দেওয়া দরকার। বড় বড় অফিসের ক্যালকুলেটিং মেশিন দেখেছেন? 2 ঘন্টার অঙ্ক 2 সেকেন্ডে সব কষা দেয়। গায়ের কামারশালার সঙ্গে টাটার কারখানার যা তফাৎ, এই ক্যালকুলেটিং মেশিনের সঙ্গে ডক্টর বেনারের ইলেকট্রনিক ব্রেনের তাই। 7-7টা অঙ্কে শুভঙ্কর 7 বছরে যে অঙ্কের শেষ পায় না
ভুতুরে যন্ত্র তার 7 সেকেন্ডে কষে দিতে তো পারেই, তাছাড়া কি যা পারে না তাই বলাই শক্ত। মিত্রশক্তি আর রাশিয়া হন্যে হয়ে ডক্টর বেনারকে এই জন্যই খুঁজছে। বিজ্ঞানের যত আশ্চর্য আবিষ্কার তত সূক্ষ্ম জটিলতার অঙ্গ। ডক্টর বেনারের ভুতুরে যন্ত্র যারা দখলে পাবে, অন্য পক্ষকে তারা 500 বছর পিছিয়ে ফেলে যেতে পারবে। কিন্তু কোথায় ডক্টর বেনার আর কোথায় তার ভুতুরে কলের মাথা? যুদ্ধ শেষ হলো। গলায় গলায় যাদের ভাব তারা আদায় কাঁচকলায় গিয়ে পৌঁছল। দু দলের চর গুপ্তচরেরা দুনিয়া তোলপাড় করে ফেললে, কিন্তু ডক্টর বেনার নিপাত্তা। অতলান্তিকের তলাতেই কোথাও স্পর্কেল ডুবোজাহাজগুলি সমেত তিনি ডুবেছেন। এই ধারণাই শেষ পর্যন্ত সকলের হতো, যদি না। ঘনাদার দাদা একটু থেমে আমাদের অবস্থাটা একটু লক্ষ্য করে নিয়ে আবার শুরু করলেন। যদি না নরওয়ের কটা তিমি ধরা জাহাজ পরপর অমন নিখোঁজ হতো। আজকালকার তিমির জাহাজ তো তখনকার পালতোলা মোচার ভোলা নয়। সে জাহাজকে জাহাজ, আবার কারখানাকে কারখানা। আজ তো তিমি ধরে তার গায়ের তেল চর্বি থেকে ছাল চামড়া হাড় মাংস সব সেখানে আলাদা করবার বন্দোবস্ত আছে। তারপর হারপুন কামান যেমন আছে, বেতার যন্ত্র আছে তেমনই বিপদে পড়লে খবর পাঠাবার। সে জাহাজ নেহার চুপি সারে টুপ করে ডুবতে পারে না, একটু কান্নাকাটি শোনা যাবেই। ব্যাপারটা কি জানবার জন্য কেঁচো খুঁড়তে একেবারে গোখরোর গর্তে গিয়ে পড়লাম। ব্যাফিন আইল্যান্ডের দক্ষিণ পশ্চিম কোণে ফবিসারবে, সেইখানে ছোট্ট একটা বেনামি দ্বীপ। ভাড়া করা একটা মোটর লঞ্চে সেখানে যখন গিয়ে উঠলাম তখন গভীর রাত। রাত অবশ্য সেখানে মাসখানেক ধরেই গভীর। উত্তর মেরুর কাছাকাছি জায়গা তো, একটা 3 রাতেই প্রায় বছর কেটে যায়। একটা সরু খাঁড়ির মধ্যে মোটর লঞ্চ ঢুকিয়ে নামলাম তো বটে, কিন্তু সেই আবছা অন্ধকারের রাজ্যে বরফ ঢাকা পাথুরে জায়গায় দুপা গিয়েই ঘন্টা আর যেতে চায় না। ঘন্টা সেই থেকে সঙ্গে আছে বলাই বাহুল্য। ঘন্টাকে বোঝাবো কি, নিজেরই তখন কেমন অস্বস্তি হচ্ছে। দুনিয়ার হেন বিপদ নেই যাতে পড়িনি, কিন্তু এই যেন সব কিছু থেকে আলাদা ব্যাপার। ভয়ঙ্কর একটা আতঙ্কই যেন আবছা অন্ধকার হয়ে চারিদিকে ছমছম করছে। আকাশ থেকে মাটির তলা থেকে একটা বুক গুড়গুড় করা ভয়ের কাঁপুনি উঠে সমস্ত শরীর হিম করে দিচ্ছে। কিন্তু তা বলে থামতে তো চলবে না। ঘন্টাকে ধমক দিতে যাচ্ছি, এমন সময় সে চিৎকার করে উঠল, পালালো পালালো। ফিরে দেখি সত্যি একটা আবছা মূর্তি পাথুরে একটা ঢিবির পাশ থেকে ছুটে এসে আমাদের লঞ্চটায় গিয়ে লাফিয়ে ওঠে আর কি। তক্ষুনি ছুট, খানিকটা ধস্তাধস্তি। মূর্তিটাকে কাবু করে মাটিতে ফেলতেই সে কাতরে উঠল। ছাড়ো আমায় ছাড়ো, যদি বাঁচতে চাও তো এক্ষুনি না পালালে নয়। চোস্ত জার্মান কাতরানি শুনে টর্চটা জেলে তার মুখে ফেলে দেখি, এ কি, এই যে ডক্টর বেনার, কিংবা তার ভূতও বলা যায়। ফ্যাকাশে মুখে যেন রক্ত নেই, শরীরে হাড়ের উপর শুধু চামড়াটা আঁটা। অবাক হয়ে গেলাম। ব্যাপার কি ডক্টর বেনার, আপনার খোঁজে জমেরই উত্তর দড়ি এলুম, আর আপনি পালাচ্ছেন কেন? সব বলবো, আগে লঞ্চে উঠে বেরিয়ে পড়ো তারপর। আমি কিন্তু নাছোড় বান্দা, সব কথা না শুনে নট নরম নট কিচ্ছু। নিরুপায় হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর বেনার তারপর যা বললেন তা শুনে আমরা থ। দুনিয়ায় এরকম তাজ্জব ব্যাপার কখনো কেউ শোনেনি, কল্পনা পর্যন্ত করেছে কিনা সন্দেহ। ডক্টর বেনার অতলান্টিকে ডোবেননি। 3টে সাবমেরিন নিয়ে অনেক ভেবেচিন্তে জমের অরুচি দ্বীপে এসে উঠেছিলেন। যেসব লোকজন সঙ্গে এনেছিলেন তাদের দিয়ে কয়েক বছর ধরে ধীরে ধীরে তিনি তার আশ্চর্য কলের মাথা তারপর বসিয়েছেন। এমন সব উন্নতি তারপর সে কলের করেছেন যে জার্মানির যে যন্ত্র তখনই পৃথিবীর বিস্ময় ছিল,
তা এর কাছে ছেলে খেলা হয়ে গেছে। এই এক দানবীয় কলের মাথা দিয়ে সমস্ত পৃথিবী তিনি জয় করবেন, শাসন করবেন, এই তার জেদ। এ কলের মাথা শুধু অঙ্ক কষে না, ভাবে, আর যে কোনো বিষয়ে ভেবে যে সিদ্ধান্তে পৌঁছয় তা নির্ভুল। পৃথিবীর সব দিকে সমস্ত বৈজ্ঞানিকের মাথা একত্র করলেও এর তুলনায় সমুদ্রের কাছে ডোবা। সৃষ্টির রহস্যের বড় বড় কুটকাচাল তো বটেই, ছোটোখাটো তুচ্ছ বিষয়েও তার বুদ্ধির পেঁয়াজ একেবারে থ করে দেয়। এই দানবীয় কলের মাথার পরামর্শ পেলে মানুষের সভ্যতা গরুর গাড়ির তুলনায় একেবারে রকেটে উড়ে এগিয়ে যাবে। শুধু কটা কল টিপলেই হলো, আলাদিনের পিডিমের কাছে কিচ্ছু নয়। ডক্টর বেনার যখন হাতে স্বর্গ পেয়ে ধরাকে সরা দেখছেন, এমন সময় একদিন বিনা মেঘে বজ্রপাত পড়েছে। ডক্টর বেনার আঁতকে উঠে একদিন টের পেয়েছেন যে তিনি কলকে নয়, কলই তাকে চালাচ্ছে। কল টিপে ভাবালে যে ভাবত, সে যন্ত্র কেমন করে স্বাধীন হয়ে উঠেছে, আর সেই স্বাধীনতার মানে কি? নিজের ভাবনা নিজেই শুধু ভাবে না, এমন অদৃশ্য আশ্চর্য শক্তি তার ভেতর জেগেছে যে তাই দিয়ে ধারে কাছে তুচ্ছ মানুষ যারা থাকে তাদের একেবারে খেলার পুতুল বানিয়ে দেয়। তার সে শক্তির কাছে কারো রেহাই নেই। মানুষ তাকে দিয়ে এতদিন প্রশ্নের উত্তর জেনেছে, এখন সে মানুষকে প্রশ্ন করে তার সব কিছু জানবে, যেমন খুশি চালাবে। এই তার দানবীয় খ্যাপামি। হাতে ছুরি পেলে দুরন্ত ছোট ছেলের যেমন সব কিছু কেটে সুখ, এ যন্ত্রের তেমনই পৈশাচিক বিলাস, প্রশ্ন করায় আর প্রশ্ন শোনায়, সময় যেন তার কাটে না। আর কিছু যখন নেই তখন খালি প্রশ্ন করতে হবে তাকে, প্রশ্নের পর প্রশ্ন, তারপর আর পটপট তার উত্তর দিয়ে তক্ষুনি সে চাইবে আবার প্রশ্ন। জিজ্ঞাসা করবার মতো প্রশ্ন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে উন্মাদ হয়ে ডক্টর বেনারের সঙ্গীরা একে একে সব শেষ হয়ে গেল। কটা তিমি ধরা জাহাজ কি কুক্ষণে এখানে এসে পড়েছিল, তাদের লোক লস্কর সব দুদিনেই কাবার। পালাবার উপায় নেই তার হাত থেকে। অদৃশ্য অজানা শক্তিতে এদ্বীপে 10 মাইলের মধ্যে যে কেউ আছে তার কাছে বাঁধা। ডক্টর বেনার তার জীবনের সমস্ত বিষয়ে পাণ্ডিত্য হাঁটকে কোনো রকমে প্রশ্নের পর প্রশ্ন জুগিয়ে এখনও টিকে ছিলেন, কিন্তু তার সমস্ত পুঁজিও শেষ। এক্ষুনি না পালালে আর রক্ষে নেই। সব শুনে জিজ্ঞাসা করলাম, কিন্তু অদৃশ্য শক্তিতে যদি বাঁধা হন তাহলে আপনি পালাচ্ছেন কি করে? আমরাই বা কিছু বুঝতে পারছি না কেন? ডক্টর বেনার বললেন, নেহাত দৈবাত একটা সুযোগ পেয়ে আমি তার একটা তার আলগা করে দিতে পেরেছি আজ। কলের মাথা তাই খানিকক্ষণের জন্য বিকল হয়ে আছে, কিন্তু সে বেশিক্ষণ নয়, এক্ষুনি হয়তো শুধরে নিয়ে চাঙ্গা হয়ে উঠবে। তাহলে উপায়? উপায় এক্ষুনি লঞ্চ চালিয়ে বেরিয়ে পড়া। কিন্তু 10 মাইল পার হবার আগেই যদি ওই দানব জেগে ওঠে? তারও একটা উপায় করেছি। ডক্টর বেনার পকেট থেকে কটা ছোট ইলেকট্রিক প্লাগের মতো জিনিস বার করে আমাদের হাতে দিয়ে বললেন, শিগগির এইগুলো দোকানে গুঁজে নিন। পরীক্ষা এখনো হয়নি, তবে আমার ধারণা কলের মাথার অদৃশ্য শক্তি কানের ভেতর দিয়েই আমাদের মগজে হুকুম চালায়। আমার গোপনে তৈরি এই প্লাগ সে শক্তিকে খানিকটা ক্ষীণ করে দিতে পারবে। মোক্ষম সময় প্লাগের ঠুলি দুটো হাতে পেয়েছিলাম। শরীরে হ্যাঁচকা টানে যেমন হয়, হঠাৎ মাথায় ঠিক তেমনই একটা প্রকাণ্ড ঝাঁকুনি খেয়েই বুঝলাম দৈত্য মাথা জেগেছেন। তৎক্ষণাৎ ঠুলি দুটো দোকানে গুঁজলাম, কিন্তু ঠুলিতে কি আটকায়? মনে হলো কে যেন মগজে ভর করে প্রাণপণে আমাদের কোথায় টানছে। ঠুলির দরুন টানটা একটু কম, এই যা। পড়ি কি মরি তিনজনে গিয়ে লঞ্চে উঠে ইঞ্জিন চালিয়ে দিলাম। কানের ঠুলি যেন অদৃশ্য টানে ফেটে বেরিয়ে যাবে। লঞ্চ তখন চলেছে এই ভাগ্যি, কিন্তু আহাম্মকের মরণ যাবে কোথায়?
কানের যন্ত্রণাতেই বোধ হয় ঘন্টা একটা কানের ঠুলিয়ে একবার একটু খুলতেই আর দেখতে হলো না। ধরধর করতে করতে ঘন্টা লঞ্চ থেকে জলে লাফিয়ে পড়ল। আমাদের লঞ্চ তখন তীরবেগে বারদরিয়ায় চলেছে। ঘন্টার সঙ্গে সেই শেষ দেখা। হঠাৎ কাশির শব্দে আমরা ফিরে তাকিয়ে একেবারে থ। আমরা যদি থ হয়ে থাকি তো আমাদের নতুন দাদা একেবারে হাড়গোড় ভাঙা কোনো রকমের শুকনো গলায় ঢোক গিলে বললেন, এ কি ঘনশ্যাম, তুমি কি করে কখন এলে? ঘনাদার মুখে কোনো ভাবান্তর নেই, গম্ভীরভাবে বললেন, তা এসেছি অনেকক্ষণ, কিন্তু তুমি তো। নতুন দাদার কথাটা শেষ হলো না। হ্যাঁ, অক্ষত শরীরে ফিরে এসেছি কাজ শেষ করে। কি করে ঘনাদা, কেমন করে? আমরা একসঙ্গেই বোধহয় চেঁচিয়ে উঠলাম। ঘরে তক্তপোষ ছাড়া আর বসবার জায়গা নেই। তারই একধারে বসে শিশিরের এগিয়ে দেওয়া টিনটা থেকে একটা সিগারেট নিয়ে হাতের উপর ঠুকতে ঠুকতে ঘনাদা তাচ্ছিল্যের স্বরে বললেন, অবাক হবার মতো কি আছে? এমন শক্ত ব্যাপার তো কিছু নয়। তাকে স্রেফ একটি প্রশ্ন গিয়ে করলাম, ব্যাস, তাতেই খতম। কি প্রশ্ন ঘনাদা? প্রশ্ন আর কি, জিজ্ঞাসা করলাম গাছ আগে না বীজ আগে। সে তাই ভাবছে। ভাবতে ভাবতে এতদিনে শেষও হয়ে গেছে বোধ হয়। হঠাৎ জোর করে ঘনাদার পায়ের ধুলো নিয়ে আমাদের নতুন দাদা ঘর থেকে বেরিয়ে গেলেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।